হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই আজকে দুশ্চিন্তার মধ্যে রয়েছো যে এসএলএসটি নবম দশম ভেরিফিকেশন নিয়ে তোমাদের মনে এখন চরম দুশ্চিন্তা। একদিকে ইন্টিমেশন লেটার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর লাইফ সায়েন্সের লেটার ডাউনলোড হচ্ছে না, অন্যদিকে বিএড এর এনসিটি ওটিপি আরএমএস রিজেক্ট হয়ে যাচ্ছে। এই নিয়ে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো এবং চিন্তায় ঘুম উঠছে তোমাদের। কিন্তু আমি দাদা হিসেবে বলছি, একদম প্যানিক করবে না। আজ কোনো ভনিতা নয়, ডাইরেক্ট টু দা পয়েন্টে কথা বলবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে বলি, তোমাদের সব কনফিউশন এবং সব প্রশ্নের লজিক্যাল সলিউশন কিন্তু আজকের এই একটা ভিডিওতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাই একটুও স্কিপ না করে ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। চলো শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিও শুরুতেই একটা পজিটিভ এনার্জি দিয়ে রাখি, সেটা হচ্ছে যারা ওয়েটিং লিস্টে আছো, ভাবছো ডাক পাবো কিনা, তাদের বলছি তোমাদের কিন্তু সুযোগ কিন্তু প্রবল। কেন প্রবল তার প্রমাণ কিন্তু তোমরা ভেরিফিকেশনের এই সমস্যার ভেতরেই কিন্তু পেয়ে যাবে। চলো একে একে করে তোমাদের সব ডাউট ক্লিয়ার করি। প্রথমে আসি ইন্টিমেশন লেটার নিয়ে। যে ভয়টা তোমাদের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে, অনেকেই বলছো যে আমার সাবজেক্টে আমার সাবজেক্ট হিস্ট্রি, কিন্তু লেটার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, বা লাইফ সায়েন্সের লেটার তো এখনো সই করছে না, কি করব? দেখো, পরিষ্কার একটা আপডেট তোমাদের দিয়ে রাখি। কমিশন কিন্তু সমস্ত সাবজেক্টের ইন্টিমেশন লেটার একসঙ্গে রিলিজ করেনি। আপাতত তোমরা দেখতে পাচ্ছ মাত্র 7টি সাবজেক্টের ইন্টিমেশন লেটার দেওয়া হয়েছে। সেটা হচ্ছে ইতিহাস, ভূগোল, অঙ্ক, ঠিক আছে, ম্যাথমেটিক্স, ঠিক আছে, হিন্দি, তারপর উর্দু, নেপালি এবং তেলেগু। তাই যাদের অন্য সাবজেক্ট যেমন লাইফ সায়েন্স, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। একটু ওয়েট করো, ধাপে ধাপে সবার কিন্তু লেটার চলে আসবে। আর যাদের ইতিহাস বা ভূগোল হওয়া সত্ত্বেও লেটার ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, এটা সম্পূর্ণ কিন্তু সার্ভার এরর বা টেকনিক্যাল গ্লিচ। ঠিক আছে, একসঙ্গে অনেকেই ট্রাই করছে, ঠিক আছে, বলে কিন্তু সার্ভার ডাউন চলছে এখনো। আর তুমি রাতের দিকে বা একটু ফাঁকায় ট্রাই করতে থাকো, ঠিক আছে, ঠিক দেখবে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। এটা নিয়ে বাদ পড়ার কোনো ভয় নেই। তোমরা অনেকেই কিন্তু এই দুশ্চিন্তার মধ্যে ছিলে। চলো তারপরে ইস্যুটা যেটা তোমাদের সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে বিএড এর এনসিটি কিংবা ওটিপি আরএমএস, ঠিক আছে, এবং রিকগনাইজেশন, সেটা নিয়েও কিন্তু অনেকেই চিন্তায় আছো। চলো, সবচেয়ে বড় যে দুশ্চিন্তার জায়গা সেটা হলো বিএড কলেজের এনসিটি অ্যাপ্রুভাল। ঠিক আছে, তোমরা অনেকেই মারাত্মক টেনশনে আছো এবং বারবার কমেন্ট করছো যে ওটিপি আরএমএস দুবার অ্যাপ্লাই করেছি কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, তাহলে কি ভেরিফিকেশনে প্রবলেম হবে? আবার কেউ বলছো যে আমার সেশনে 17-19, কিন্তু কলেজ থেকে 2015 সালের রিকগনিশন দিচ্ছে, বলছে এটাই চলছে। ঠিক আছে, এতে কি সমস্যা হবে? দেখো শোনো, মাথা ঠান্ডা করে কথাটা কিন্তু বোঝো। ওটিপি আরএমএস অনেকেরই কিন্তু রিজেক্ট হচ্ছে, এটা নতুন কিছু নয়। সার্ভার বা টেকনিক্যাল কারণে এটা হয়। যদি তোমার ওটিপি আরএমএস রিজেক্ট হয়, তাতে ভেরিফিকেশন কোনোভাবেই কিন্তু আটকে যাবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার বিএড কলেজের যে অরিজিনাল এনসিটি রিকগনিশন, ঠিক আছে, অর্ডার কপি, যেটা গ্যাজেটে পাবলিশ হয়, ঠিক আছে, বা এনসিটি ওয়েবসাইটে থাকে, কলেজ থেকে কিন্তু সেই কপিটা কালেক্ট করতে হবে। সেখানে পরিষ্কার লেখা থাকে যাতে কলেজটা কবে অনুমোদিত পেয়েছে। তোমার সেশন যদি 17-19 হয় আর কলেজের অনুমোদন যদি 2015 সালের হয়, এবং সেই অনুমোদন যদি মাঝখানে বাতিল না হয়ে গিয়ে থাকে, তাহলে ওই 2015 সালের কপিটাই কিন্তু তোমার জন্য 100% ভ্যালিড। শুধু খেয়াল রাখবে যে তুমি যে সেশনে পড়েছো সেই সেশনে কলেজের অ্যাপ্রুভাল যেন বহাল থাকে, মানে এনসিটি এর আন্ডারে যাতে থাকে, ব্যাস, তাহলেই হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা করেছো, যেটা হচ্ছে এনসিটি সার্টিফিকেটে কলেজের প্রিন্সিপালের সই নেয়, টিচার ইনচার্জ, ঠিক আছে, টিআইসি স্ট্যাম্প দিয়ে সই করেছেন, এতে কি প্রবলেম হবে নাকি প্রিন্সিপালেরই সই লাগবে? দেখো, একদম না। যদি কোনো কারণে কলেজে প্রিন্সিপাল না থাকেন বা জয়েন না করে থাকেন, তাহলে সেই জায়গায় টিআইসির সিগনেচার এবং কলেজের অফিসিয়াল স্ট্যাম্প পুরোপুরি ভ্যালিড হবে। এটা নিয়ে ভেরিফিকেশন বোর্ডে কেউ কিন্তু তোমাকে আটকাবে না বা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে না, নিশ্চিন্তে থাকো। এবারে তোমরা অনেকেই প্রশ্ন করেছো এবং কমেন্ট করেছো যে ডকুমেন্টস ভেরিফিকেশন নবম দশমের ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কি একই সাথে হবে? তোমরা অনেকেই জানিয়েছো যে একই সাথে হবে না। কেন একই সাথে হবে না? কারণ হচ্ছে আমাদের যে ইন্টিমেশন লেটারে স্পষ্টভাবে বলা হচ্ছে যেখানে ডিবির জন্য ডাকা হয়েছে, ঠিক আছে, মানে ডিভি শব্দটা কিন্তু ইউজ হয়েছে, কিন্তু ইন্টারভিউ শব্দটা কিন্তু এখানে কোথাও উচ্চারণ লেখা নেই। তাহলে আমরা কি বুঝবো যে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে? কিন্তু বলে রাখি, এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট অনুসারে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ দুটো একসাথেই কিন্তু হবে। কেন হবে বলছি, কারণ হচ্ছে, এবং ডিবিটা তাহলে কেন লেখা হচ্ছে? তো বলে রাখি, ডিবিটা এই জন্যই লেখা হচ্ছে কারণ হচ্ছে তুমি যখন যাবে, যে পরে তোমার কিন্তু প্রথমে ডকুমেন্টস ভেরিফিকেশনই কিন্তু দেখা হবে, তারপরে তোমার কিন্তু ইন্টারভিউর জন্য পাঠানো হবে। যদি ডকুমেন্টস ভেরিফিকেশনে যদি ভুল থাকে কোনো ডকুমেন্টস, তাহলে কিন্তু তোমাকে সেখান থেকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে তোমার যে জায়গাটা, পরবর্তী যে ধাপটা, সেটা হচ্ছে ইন্টারভিউ, সেখানে কিন্তু তুমি আর পৌঁছাতে পারবে না। তোমরা বুঝতে পারছো? আশা করছি তোমাদের ডাউটটা কিন্তু ক্লিয়ার করতে পেরেছি। তারপরের পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে ইডব্লিউএস সার্টিফিকেটে কনফিউশন। এবার আসি ইডব্লিউএস প্রসঙ্গে। অনেকেই বলছো যে ইডব্লিউএস এর অ্যাকনলেজমেন্ট নিয়ে যেতে বলছে, ওটা আবার কি? দেখো, এটা খুব সিম্পল একটা লজিক। যাদের কাছে অলরেডি এই সেশনের অরিজিনাল ইডব্লিউএস সার্টিফিকেট আছে, তাদের তো কোনো চিন্তাই নেই, ঠিক আছে, তারা সেটাই নিয়ে যাবে। কিন্তু যারা নতুন করে ইডব্লিউএস এর জন্য আবেদন করেছো কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল সার্টিফিকেট হাতে পাওনি, তাদের সেই আবেদনের যে
যে রিসিট কপি, ঠিক আছে, বা অ্যাকনলেজমেন্ট স্লিপটা বিডিও বা এসডিও অফিস থেকে দেওয়া হয়েছে প্রমাণ হিসেবে, সেটাই কিন্তু ভেরিফিকেশনে নিয়ে যেতে বলা হয়েছে। তবে মনে রাখবে, ভেরিফিকেশন বোর্ডে তুমি কিন্তু স্লিপ দেখালেও বা ফাইনাল প্যানেল বা অ্যাপয়েন্টমেন্টের আগে কিন্তু তোমাকে ওই নির্দিষ্ট সেশনের অরিজিনাল সার্টিফিকেটটাই কিন্তু সাবমিট করতে হবে। তোমরা সেটা বুঝতে পারছো, আমরা অলরেডি একাদশ দ্বাদশের ক্ষেত্রে কিন্তু আগে থেকেই বলে দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি প্রতিনিয়তই ভিডিওগুলো দেখেছো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাপারে জানবে। চলো তারপর চলে আসি যে যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে, ওয়েট লিস্টে মানে ক্যান্ডিডেট আছো, যারা একাদশ দ্বাদশে বা পরবর্তীতে নবম দশমের ক্ষেত্রেও ওয়েটিং লিস্টে থাকবে, তাদের এখন কি পজিশনে দাঁড়াবে। তো বলে রাখি, এই যে এতক্ষণে ধরে আমরা যে এই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করলাম, এখানেই কিন্তু ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের সব থেকে বড় সুযোগ লুকিয়ে আছে। আমি শুরু বলেছিলাম না যে ওয়েটিং লিস্ট থেকে কেন ডাক পাবে, ভেবে দেখো। কারণ এই অনেকেই কিন্তু ডকুমেন্টস গন্ডগোল, অনেকেরই কিন্তু অনেকের কাছে সঠিক অ্যাপ্রুভাল নেই, ঠিক আছে, যেমন এনসিটিএ আন্ডারে নেই, আবার অনেকে গ্রেড 2 পার্সেন্টেজের সঠিক রুলস ইউনিভার্সিটি থেকে জোগাড় করতে পারবে না। এর ফলে ভেরিফিকেশন বোর্ড থেকে কিন্তু অনেকেই বাদ পড়বে। এছাড়াও অনেকেই আছেন যারা ইতিমধ্যেই প্রাইমারি বা অন্য কোনো চাকরিতে জয়েন করে গেছেন, তারা কিন্তু এই ভেরিফিকেশনে আসবেন না। ঠিক আছে, এর ফলে তোমাদের এই শূন্য পদে তোমরা যারা ওয়েটিং লিস্টে আছো তাদের জন্য কিন্তু একটা বড় সুযোগ রয়েছে বা সুবর্ণ সুযোগ রয়েছে। এই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে সিটগুলো ফাঁকা হবে, বুঝতে পারছো এইসব কারণে। তাছাড়া আমরা আগে ভিডিও অলরেডি দিয়েছি যে কিভাবে সিটগুলো ফাঁকা হবে এবং প্রচন্ড পরিমাণে সিট ফাঁকা হবে, সেটাও কিন্তু কারণগুলো তুলে ধরেছি। প্রায় 4-5টি মনে তোমাছিলাম। তো তোমরা পুরোনো ভিডিও দেখলে অবশ্যই কিন্তু বা দেখেছো তো মানে অলরেডি তোমরা জানো। ঠিক আছে, আর তাছাড়া এর পরের ভিডিওটা আমরা আনতে চলেছি যে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছো, সেই কমেন্টগুলোর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, আর যাওয়ার আগে শর্টে আর একবার মূল ডকুমেন্টস গুলো মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, এক হচ্ছে সব ডকুমেন্টস এর এক সেট করে অরিজিনাল, আর এক সেট করে নিজের সই করা সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে, জেরক্স মার্কস, ঠিক আছে, সেগুলো কিন্তু রাখবে। আর দুই হচ্ছে গ্র্যাজুয়েশন আর পিজির মার্কশিটের বোথ সাইড জেরক্স করতে একদম ভুলবে না। আর তিন হচ্ছে যাদের মার্কশিটে গ্রেড আছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই ইউনিভার্সিটি থেকে গ্রেড 2 পার্সেন্টেজ এর রুলস বা নিয়মটা সাথে নিয়ে যাবে। আশা করি তোমাদের মনের সমস্ত ভয় আমি দূর করতে পেরেছি। ফালতু প্যানিক করে সোশ্যাল মিডিয়ায় গুজবে কান দিয়ে কিন্তু শরীর খারাপ করো না, কারণ নিজের ডকুমেন্টস এর ওপর ভরসা রাখো। তাছাড়া আমি তোমাদের পাশে তো আছি। ঠিক আছে, যে কোনো দরকার হলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাও, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই কিন্তু তোমাদের যেসব বন্ধুরা চিন্তায় রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে, প্রচন্ড পরিমাণে শেয়ার করে, তাদেরও এই চিন্তা থেকে বা দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে দেখো, সুস্থ দেখো। আরো যদি কিছু প্রশ্ন থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন।